18 তারিখে যখন আমরা ব্র্যাকের সামনে আন্দোলনে আসি, এর আগে আমি জাস্ট গিয়ে জয়েন করতাম, যেহেতু কোটা না মেধা এরকম একটা স্লোগান ছিল, আমরা মেধার পক্ষে ছিলাম, কোটা দিয়ে কোনো চাকরি আমরা মানতাম না। তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছিল আসলে আন্দোলনের প্রাণ ভ্রমরা, তাদের উপর সরকার ওই পরিমাণে দমন পীড়ন করার সেই সাহস তখন পায়নি। আবার হচ্ছে আপনার বদরুন্নেসার একজন নারী শিক্ষার্থীকে হাত ভাড়া দেওয়ার কারণে ধর্ষণের হুমকি দেওয়া হয় মৌমিতা পরিবহন 18 বছর বয়স থেকে মূলত আসলে আন্দোলনে যুক্ত। কিন্তু যদি একটু ছোট করে বলি, বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা। আসসালামু আলাইকুম। বিপ্লবী বার্তা প্রেজেন্টস পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্সের আজকে পঞ্চম এপিসোড। আজকে আমাদের এপিসোডের অনারেবল গেস্ট হচ্ছে রেজা রাব্বি জায়েদ। তিনি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। আজ সরাসরি তার সাথে কথা বলবো বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে, ন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশে তিনি আসলে নিজেকে কোন অবস্থানে নিজেকে নিয়ে যেতে চান সেই বিষয়ে। তাহলে আমাদের পর্বটা শুরু করা যাক। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? প্রথমে যে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার দায়িত্ব কি ছিল? আমরা জানি আপনি সাবেক সমন্বয়ক ছিলেন, কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সব কিছুর একটা দায়িত্ব, কর্তব্য এবং একটা প্ল্যান পলিসি থাকে। আপনার আসলে কি দায়িত্ব ছিল? ধন্যবাদ। দেখেন, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয় তখন হচ্ছে কোর্টের যে পরিপত্রর পরিপ্রেক্ষিতে আর কি আপনার আন্দোলন যে সূচনা, তখন ওইভাবে এই আন্দোলনটা তেমন কোনো হাইপ ছিল না। কিন্তু যখন হচ্ছে আপনার ব্র্যাকের সামনে 18 তারিখ, সেখান থেকে ছিল মূলত যে হাইপটা তৈরি হয়, এটা ঠিক পূর্ববর্তী ডেতে হচ্ছে আপনার আবু সাইদ যখন হচ্ছে রংপুরে শাহাদাত বরণ করে, এর পরপরই হচ্ছে মূলত আন্দোলনটা শুরু হয় এবং পুরো দমে ছড়িয়ে পড়ে। তখন যেটা হয়, তখন হচ্ছে 18 তারিখে যখন আমরা ব্র্যাকের সামনে আন্দোলনে আসি, এর আগে আমি জাস্ট গিয়ে জয়েন করতাম, যেহেতু কোটা না মেধা এরকম একটা স্লোগান ছিল, আমরা মেধার পক্ষে ছিলাম, কোটা দিয়ে কোনো চাকরি আমরা মানতাম না। তখন কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় না, তখন যে যার মতো করে আন্দোলনে যেত আর কি। কিন্তু যখন হচ্ছে 18 তারিখে একদম ম্যাসিভ আকারে একটা সংঘর্ষ হয় ব্র্যাক এবং অন্যান্য যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে, এরপরে সরকার যখন ইন্টারনেটটা বন্ধ করে দেয়, ঠিক তখনের পরপরই হচ্ছে আসলে সমস্যাগুলো ক্রিয়েট হয় যে কখন কি হবে। যেহেতু যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল আমাদের ইন্টারনেট, এবং ইন্টারনেট যখন বন্ধ হয়ে গেছে তখন আসলে আমরা যোগাযোগ করতে পারি না। এরপরে আর কি হচ্ছে আপনার যে সমন্বয়কের যে লিস্টটা করা হয়, কিংবা বিভিন্ন জায়গায় সমন্বয়ক দায়িত্ব দেয়, সমন্বয়ক আসলে ওরকম কোনো কিছুই না। এইটা মূলত করার যে রিজন আমি যতদূর জানি বা মনে করি, সেটা ছিল হচ্ছে যেন এমনভাবে লিস্টটা তৈরি করা হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়, যাতে হচ্ছে আমাদের এনসিপির যিনি এখন সম্মানিত আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, তিনি তখন অন্যতম সমন্বয়কদেরই একজন ছিলেন। তাকে যখন ডিবি তুলে নিয়ে যায় এবং 6 সমন্বয়ককে যখন তুলে নিয়ে যায়, তখন আসলে আন্দোলনের যে মাস্টার মাইন্ড যারা ছিল, মাস্টার মাইন্ড বলতে যারা নেতৃত্বে ছিল, তাদেরকে টার্গেট করা হয়েছিল। মানে শেখ হাসিনার মূল যে হচ্ছে আন্দোলন সংগ্রাম দমনের স্টাইল, সেটা ছিল হচ্ছে আন্দোলনের মাথার যেগুলো, সেগুলোকে টার্গেট করা। তখন আসলে এই সমন্বয়ক যে লিস্টটা বা সমন্বয়কের উৎপত্তি, এবং সেক্ষেত্রে হচ্ছে এইটার মূল কাজ ছিল সমন্বয় করা। তো এইটা হচ্ছে যে অঞ্চলে ছিল, সেই অঞ্চলে যাদের সাথে কানেক্ট করতে পারে, আশপাশে ইউনিভার্সিটিগুলো মূল দায়িত্ব ছিল। আমার বাসা যেহেতু বাড্ডায়, এবং আমার পক্ষে এখান থেকে অন্য কোথাও গিয়ে আন্দোলন করা খুবই ডিফিকাল্ট ছিল। প্রথম দিকে আমি গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা যেহেতু রাস্তায় স্টুডেন্টদেরকে আইডি কার্ড চেক করা হতো, কিংবা হচ্ছে আন্দোলনের সময় আমার আইডি কার্ড চেক করা হতো। আপনি যখন আইডি কার্ড নিয়ে বের হবেন, পথে চেক করলে আপনাকে ছাত্রলীগ কিংবা পুলিশের হাতে মার খেতে হতো। আপনি আইডি কার্ড ছাড়া গেলে আন্দোলনের মাঝখানে আপনাকে ছাত্রলীগ বলে হয়তো বা তখন হামলা করতো। তখন এই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তখন আসলে এই সমন্বয়ক যে শব্দটা বা এটার উদ্ভব হয়, যাতে করে সরকার একটা লেয়ারকে ধ্বংস করলে আরেকটা লেয়ারকে হচ্ছে নিয়ে যেতে হয়। তো মূলত আমাদের কাজ ছিল এটা, যে যেই জায়গায় আমরা আন্দোলন করব, একটা সমন্বয় করা, যাতে পাশাপাশি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করে আন্দোলনটা আসলে শুরু করে যাওয়া। আর আন্দোলন শুরু হলে আসলে কোনো লিডার থাকে না, ম্যাসিভ যখন কোনো আন্দোলনে, তখন আসলে আন্দোলন কোনো নেতৃত্ব থাকে না। সো এটাই ছিল মূলত আসলে আমাদের কাজ তৎকালে। আপনি আপনার প্রথম কথাতে প্রাইভেট ইউনিভার্সিটিকে মেনশন করলেন, মানে কোন দলটা যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রাইম আকারে শুরু হয়। বর্তমান বাংলাদেশে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাইভেট ইউনিভার্সিটি কি সেভাবে মূল্যায়ন করা হচ্ছে? টু বি ভেরি অনেস্ট, যখন হচ্ছে আন্দোলনে আমি যখন প্রাইভেটের সাথে সরাসরি 18 তারিখ থেকে আন্দোলন শুরু করি, কারণ ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে হচ্ছে অন্য কোথাও গিয়ে আন্দোলন করা খুবই রিস্কি ছিল।
তখন আমি আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে যেহেতু আমার বাসা, এই অঞ্চলটাতে ব্র্যাক, ইস্টওয়েল সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের সাথে কোঅর্ডিনেট করে কখনো কখনো হচ্ছে নতুন বাজারে গিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ওই পাশের যে ইউআইটিএস সহ এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করেছিলাম বা আন্দোলন করেছিলাম। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটি ছিল আসলে আন্দোলনের প্রাণ ভ্রমরা। এখানে একটা মজার ব্যাপার যেটা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষার্থীর যারা বাবা মা ছিলেন তারা অনেক পাওয়ারফুল, তারা অনেক সম্পদশালী, তাদের রাষ্ট্রের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই জন্য তাদের উপর সরকার ওই পরিমাণে দমন পীড়ন করার সেই সাহস তখন পায়নি, যদিও অনেক দমন পীড়ন হয়েছিল। সেই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক বেশি এগিয়ে এসেছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধ ঘোষণা করে হল থেকে শিক্ষার্থীরা অনেকে পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এখন এসে আন্দোলনের অনেক বড় স্টেক হোল্ডার হয়ে যায়। সেক্ষেত্রে 7 কলেজ আছে, আমার যেমন 7 কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে কোঅর্ডিনেশনটা এরা কিন্তু ওই লাইমলাইটটার পরবর্তীতে পায়নি, কারণ এটা আসলে আন্দোলনের সময় দেশের স্বার্থে এসেছিল। আন্দোলন শেষে তারা তাদের নিজস্ব জায়গায় চলে গেছে, তাদের আসলে স্বার্থ চাওয়া পাওয়া ওইরকম আমি কিছু দেখিনি। সেক্ষেত্রে তারা এখন ওই পরিমাণে প্রায়োরিটি পাচ্ছে না যেটা আন্দোলনের সময় পেয়েছিল আর কি। জায়েদ, এই গণ অভ্যুত্থানই কি আপনার আন্দোলনের শুরু, নাকি এর আগেও পূর্বে কোনো ইতিহাস আছে? না, আমার জন্ম 2000 সালে, তো সে অনুযায়ী 18 বছর বয়সে আমার বয়স ছিল 18, এবং আমার ইন্টারমিডিয়েটের পরবর্তীতে আমি প্রথম ঢাকায় আসি, এবং সেখানে আমি হচ্ছে কোচিং করতাম ইউনিভার্সিটি অ্যাডমিশনের। তো তখন হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন নামে একটা আন্দোলন শুরু হয়, রাজীব দিয়া হত্যাকাণ্ড হয়। আপনারা জানেন যে হচ্ছে বাস চাপা দিয়ে রাজীব দিয়া নামে 2জন শিক্ষার্থী রমিজউদ্দিনে তাদেরকে মারা হয়। তখন আমরা এটার প্রতিবাদ করি। তৎকালীন ফ্যাসিস্টের যে পরিবহন মন্ত্রী শাহজাহান, সে হচ্ছে উল্লাস করে হচ্ছে হাসতেছিল ব্যঙ্গাত্মকভাবে। তখন ওই মুভমেন্টটা পুরো ঢাকায় ছড়িয়ে যায়। সেটা মূল স্পট ছিল হচ্ছে ফার্মগেট থেকে। তো ওই জায়গায় আমি তখন 18 বছর বয়সে তখন ওই জায়গায় দায়িত্ব পালন করতাম। যারা ছিল, যেহেতু আমি একজন ইউনিভার্সিটির ক্যান্ডিডেট ছিলাম, ওই জায়গায় আমার সাথে আরও অনেক শিক্ষার্থীরা ছিল যারা হচ্ছে কোচিং করতো, এবং ওইখানে অনেকগুলো স্কুল কলেজ আছে, তারা খুবই ডেসপারেট ছিল আন্দোলনে তখন, যেহেতু তাদের ভাই বোনরা রাস্তায় হচ্ছে সড়কে মারা যাচ্ছিল। সেখান থেকে মূলত আমার আন্দোলনের শুরু, এবং এরপরে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় আমার যুক্ত হওয়া। আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি, ঢাকা শহরে হাফ পাস আন্দোলন নামে একটা আন্দোলন হয়েছিল 2021 সালে। তো সে আন্দোলনটা মূলত তিতুমির কলেজের সামনে থেকে শুরু। আমার নিজের কলেজ তিতুমির কলেজ, সেখানে হাফ ভাড়া দিয়ে যখন শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা হতো, সেখান থেকে মূলত শুরু। এরপরে আপনারা জানেন যে রায়দা বাস থেকে হচ্ছে ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শুধুমাত্র হাফ ভাড়া দেওয়ার কারণে। তখন এই আন্দোলনটায় আবারও সেম বাড্ডা রোডে, যেহেতু আমার বাসায় এখানে, এই আন্দোলনের মূল পয়েন্ট ছিল এটা। এখান থেকে মূলত আন্দোলনটা পুরো ঢাকায় ছড়িয়ে যায়, এবং আপনারা জানেন যে হচ্ছে তখন আদমজি একজন শিক্ষার্থী সিটি কর্পোরেশনের গাড়ির চাপা খেয়ে মারা যায়। আবার হচ্ছে আপনার বদরুন্নাসার একজন নারী শিক্ষার্থীকে হাফ ভাড়া দেওয়ার কারণে ধর্ষণের হুমকি দেওয়া হয় মৌমিতা পরিবহন। এই প্রত্যেকটা আন্দোলনে তখন আসলে কোঅর্ডিনেট করে কাজ করার মাধ্যমে তখন আমার উপর, যখন তিতুমির কলেজ এরিয়াতে আমি যখন আন্দোলন শুরু করি, তখন আমার উপর ছাত্রলীগ সন্ত্রাসীরা হচ্ছে হামলা করে। আমার ক্যাম্পাসেরই সন্ত্রাসীরা আমাকে মারাত্মকভাবে অন এয়ারে জখম করে, এবং এরপরে আলাতুন্নাসার একজন শিক্ষার্থী আপনার রাতে এই বাড্ডা আলাতুন্নাসার সামনে তাকে গাড়ি চাপা দেওয়া হয়। সে একজন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এরপরে অনেকগুলো বাসে হচ্ছে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তারপরের দিন আমরা হচ্ছে আবার বিআরটিএ ঘেরাও করি। সেই জায়গা থেকে পরবর্তীতে সরকার আমাদের দাবি মেনে নেয়। তৎকালীন যে হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে আমাদের দাবি মেনে নিয়ে হচ্ছে তখন 5 দিন, সপ্তাহে যে ছুটির দিনগুলো ব্যতীত বাকি দিনগুলোতে হাফ ভাড়ার একটা নিয়ম করে সকাল 7টা কিংবা 8টা থেকে রাতের 8টা পর্যন্ত, যেটা বর্তমানে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা 24/7 এই শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারে। এটা একটা আমার অর্জন। আমি তখন অন্যতম একজন সংগঠক ছিলাম। আমার উপর বেশ কয়েকবার হামলা হয়েছিল। এই আন্দোলনের কারণে আমার ক্যাম্পাসে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কারণ ছাত্রলীগ তখন যারা আন্দোলন করতো তাদেরকে হচ্ছে বিষ মনে করতো, তাদের চোখের বিষ যেটাকে বলে। এর পরবর্তীতে আপনারা জানেন যে রিসেন্টলি যে আমাদের মেট্রো রেল, আমরা তখন মেট্রো রেলেও হাফ পাস এটার জন্য আন্দোলন চালাই। পরবর্তীতে তখন মেট্রো রেল উদ্বোধন হয়। জানেন মেট্রো রেলের ভাড়া অনেক বেশি এবং অনেক শিক্ষার্থী এখানে যাতায়াত করে। এবং রিসেন্টলি আমরা দেখলাম যে বর্তমান যিনি সড়ক পরিবহন মন্ত্রী আছেন, তিনি 25% হচ্ছে শিক্ষার্থীদের জন্য করে। তো এইটা হচ্ছে আর কি আমার আন্দোলনের শুরু 18 সাল থেকে। এরপরে বিভিন্ন সময় আন্দোলনে ছিলাম। 21 সালে আন্দোলনে সংগঠকের দায়িত্ব পালন করি, নিরাপদ
সড়ক আন্দোলনের সাথে আমরা কোঅর্ডিনেট করে হাপ্পাস আন্দোলন নামে একটা আন্দোলন প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এর পরবর্তীতে 2024-এ যখন গণ অভ্যুত্থান হয় সেখানে সমন্বয়কের ভূমিকায় ছিলাম এবং আমার যতক্ষণ প্রাণ ছিল ততক্ষণ আমরা আসলে আমাদের জায়গা থেকে আর কি আমরা আন্দোলন করে যাই। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন থেকে আজকে রাব্বি জায়েদ ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। এই যে অবস্থার পরিবর্তন, ভবিষ্যৎ বাংলাদেশে আপনার এই রাজনৈতিক অবস্থান কি পজিশনে আপনি দেখতে চান, কিভাবে দেখতে চান এবং বাংলাদেশের জন্য কি করতে চান? দেখেন, আসলে আমি 2018 সাল থেকে আমার বয়স যখন 18 তখন আমি ভোটার কিংবা ম্যাচিউর একজন পার্সন, অ্যাডাল্ট যেটাকে আমরা বলি, তখন আমার হয়তো বা বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ আমি কিছুটা হয়েছিলাম রাজনীতির ব্যাপারে। তো আমার বয়স যখন 9 বা 8 তখনই সর্বপ্রথম শেখ হাসিনার যে সরকার সেটা বাংলাদেশে প্রথমবারের মতো আসে। তখন আমার বয়স অনেক কম, একদম বুদ্ধি যখন থেকে হয়, বিবেক বুদ্ধি সম্পূর্ণ, তখন থেকে দেখলাম যে বাংলাদেশে একমাত্র সরকার শেখ হাসিনার সরকার। সেক্ষেত্রে আমাদের আসলে রাজনীতির প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু নানান দমন পীড়ন, নির্যাতন, হত্যা, খুন, গুম, এই জিনিসগুলো দেখতে দেখতে আমাদের যে সুকান্ত ভট্টাচার্য সম্ভবত একটা কবিতা আছে, 18 বছর বয়স মানে না কোনো বাধা, এটা আমাদের মনে ইন্টারমিডিয়েটের বইতে ছিল। ওই কবিতাটা অনেক বেশি হচ্ছে পাওয়ারফুল, কবিতার যেটা পাওয়ার। তো ওই 18 বছর বয়স থেকে মূলত আসলে আন্দোলনে যুক্ত, কিন্তু রাজনীতি করবো কখনো এটা ভাবিনি। যেটা কেন ভাবিনি এটা যদি একটু ছোট করে বলি, বাংলাদেশের রাজনীতি খুবই খুবই নোংরা। কেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন দেখা গেল যে আমার ক্যাম্পাসে ক্লাস চলে, তখন আবার হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এরকম স্লোগান দিত, এখন দেয় বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্রদল জিন্দাবাদ। সো এই যে কালচারটা, এই কালচারটা না খুবই নেস্টি বাংলাদেশে। আপনি একজন শিক্ষার্থী ক্যাম্পাসে পড়াশোনা করতে আসে, আপনি রাজনীতিকে আমরা যেটাকে মনে করি রাজনীতি একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যে আপনি পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক চর্চা করার মাধ্যমে আপনি এক ধরনের হচ্ছে এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি নিজেকে লিডার হিসেবে তৈরি করে নেবেন। এই জন্য মূলত রাজনীতিটা হওয়া উচিত, এবং বিশ্বের বিভিন্ন দেশে আমার ভ্রমণ করা হয়েছে, সেই সব দেশের ছাত্র রাজনীতিটা ঠিক অনেকটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তো বাংলাদেশের ছাত্র রাজনীতি তো ফুল টাইম বিজনেস। সো এই জায়গা থেকে আমি আসলে কখনো রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তা করিনি, কিন্তু যখন দেখলাম 24 পরবর্তী বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছি, এবং এই ইয়াংরা যখন দেখলাম যে দেশের নেতৃত্বে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ান বলেন, আমাদের নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমদের মতো ইয়াং মাইন্ডরা যখন মন্ত্রী হয়, তখন আসলে আমার মনে প্রশ্ন জাগে যে আমার থেকে আমার সমবয়সী, আমার 1-2 বছরের সিনিয়ররা যদি এমপি কিংবা মন্ত্রী হতে পারে, আমি কেন হব না? তো আমি যদি এমপি মন্ত্রী হতে না পারি তাহলে তো আমি সেটা সিস্টেম বদলাইতে পারবো না। সেই থেকে মূলত আমার রাজনীতিতে আসা, এবং গণ অভ্যুত্থান পরবর্তী সব ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম। এরপরে সেটা নাম পরিবর্তন হয়ে আমরা এনসিপি সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তির আমি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে হই, এবং আমি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে আমি নমিনেশন প্রত্যাশী ছিলাম এনসিপি থেকে। যদিও আমাদের হচ্ছে জোট কিংবা বিভিন্ন ধরনের রাজনৈতিক কৌশলের কারণে আমাদের এই আসনটা জামাতকে হচ্ছে ছেড়ে দেওয়া হয়। সো এখন আপনারা আরেকটা জিনিস দেখেন যে আমাদের আব্দুল হান্নান মাসুদ মাত্র 26 বছর বয়সী একজন বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাংসদ। এই যে ওভারঅল যে জিনিসগুলো, এই জিনিসগুলো মূলত আমাকে মোটিভেট করেছিল হচ্ছে যে রাজনীতিতে আসা কিংবা কন্টিনিউ করা। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন সামনে কি দেখতে চাই, এবং আমি বিশ্বাস করি যে বর্তমান যারা রাজনীতিবিদরা আছেন এমপি কিংবা মন্ত্রী, তারা অনেকেই ষাটোর্ধ্ব, মানে অনেক বেশি বয়স। এবং আপনি যদি আজকে নেপালের দিকে তাকান, গতকালকে নেপালে যে সরকার গঠন হলো, সেই সরকার জেনজি সরকার, মানে যিনি হচ্ছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল আরএসপি, যদিও তারা আগে থেকেই একটা পার্টি ছিল, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, এবং তাদের যিনি সরকার প্রধান হচ্ছেন তিনি আগে মেয়র ছিলেন ওই কাঠমান্ডুর, তিনি এখন ওই দেশের সরকার প্রধান। এই যে ইয়াং মাইন্ডরা বিভিন্ন দেশের রাজনীতিতে যে তরুণ নেতৃত্বরা উঠে আসতেছে, এটা আমাদেরকে খুব বেশি হচ্ছে অনুপ্রাণিত করে। তো ওই জায়গা থেকে মূলত হচ্ছে আমাদেরও চিন্তা ভাবনা যে আমি কিংবা আমার মতো যারা ইয়াং মাইন্ড যারা এখন নতুন রাজনীতি করতেছে, তারা একদিন সংসদে যাবে, কোনো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে, এবং বাংলাদেশের ওই মন্ত্রণালয় কেন্দ্রিক ওই সংসদীয় আসনটাকে আমরা হচ্ছে ঢেলে সাজাবো, এবং যেটা হবে এবং অত্যাধুনিক এবং সুন্দর বাংলাদেশ, ওই জায়গায় আমাকে দেখতে চাচ্ছি আমি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এটার মূলত কাজ কি, এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিটা আপনি কিভাবে করছেন, এবং আমাদের ছাত্রশক্তি বলেন বা ছাত্র দলেরও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকতে পারে, এদের মূলত কাজগুলো কিভাবে বিভক্ত হয় এবং তারা আসলে কি করে? ধন্যবাদ। দেখেন, আমি হচ্ছি
ছাত্র সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। আমাদের মূলত কাজ হচ্ছে ইউনিভার্সিটি কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, বা যারা হচ্ছে ছাত্র তাদেরকে নিয়ে কাজ। সে জায়গায় হচ্ছে আমাদের অনেকগুলো সম্পাদকীয় পদ আছে এবং হচ্ছে যারা বিভিন্ন ধরনের কাজে এঙ্গেজ। আমার সম্পাদকীয় কাজ হচ্ছে আন্তর্জাতিক। আমার মূলত কাজ হচ্ছে বাংলাদেশে অবস্থিত যে দূতাবাসগুলো আছে বাংলাদেশে, শুধুমাত্র দূতাবাস না, এর বাইরে অনেকগুলো আইএনজিও বলে, যারা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এখানে অনেকগুলো আইএনজিও আছে যারা হচ্ছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে। বাংলাদেশে প্রায় অনেকগুলো এম্বাসি আছে, তাদের মূলত কাজ হচ্ছে বাংলাদেশে যে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশে ইনভেস্টমেন্ট তৈরি করা, যেটা হচ্ছে মূল দলগুলো মূলত করে থাকে। কিন্তু ছাত্র সংগঠনগুলো সেভাবে বাংলাদেশে আপনার আন্তর্জাতিক বিষয়ক কাজগুলোতে খুব বেশি একটা পারদর্শী না, কিংবা করে নাই অতীতে। তো সেক্ষেত্রে আপনি ছাত্রলীগের কথা বলেন, ছাত্র দলের কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে এদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে আমি জানি না, বা তাদের কাজকে সেটা আমি জানি না। আমি যদি আমারটা বলি, আমার মূলত কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল যে রিলেশনটা আমার ছাত্রশক্তির সাথে, যে জাতীয় ছাত্রশক্তি নামে একটা সংগঠন আছে বাংলাদেশে, এটা ছাত্র সংগঠন, তারা কি কাজ করে এটা বাংলাদেশের মানুষ দেখতেছে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কিন্তু আন্তর্জাতিক যে পরিমণ্ডল বলে একটা ব্যাপার আছে, সে জায়গায় যে ছাত্রশক্তি আসলে কী কাজ করে এই জিনিসগুলোকে তুলে ধরা, সেটা হতে পারে দেশে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদের কাছে, কিংবা দেশের বাইরে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, কিংবা হচ্ছে অন্যান্য দেশেও তো ছাত্র সংগঠন আছে, যেমন সব দেশের ছাত্র সংগঠন আছে। তো ওই ছাত্র সংগঠনের সাথে আমার দেশের ছাত্র সংগঠনের একটা নেটওয়ার্ক তৈরি করাটা, এটা মূলত আমার কাজ। এবং আমরা রিসেন্টলি হচ্ছে একটা নতুন জিনিস লঞ্চ করতেছি, যেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট উইংয়ের ডায়াসপোরা থাকবে। ডায়াসপোরাটা বেসিক্যালি হচ্ছে, ধরেন আমি যদি জাপানের কথা বলি, আমি রিসেন্টলি জাপানে একটা কনফারেন্সে গিয়েছিলাম। তো সেখানে আমাদের অনেক শিক্ষার্থী পড়াশোনা করে, এদের কোনো অ্যালায়েন্স নাই, এরা হচ্ছে ছন্ন ছাড়া। একটা শিক্ষার্থী যখন জাপান যায় বা অন্য কোনো দেশে যায়, সে তখন একা, তার যদি কোনো রিলেটিভস না থাকে, কোনো ইউনিভার্সিটিতে কোনো পরিচিত না থাকে, তার সে জায়গাটা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। একটা নতুন দেশ, নতুন ভাষা, নতুন কালচার। সে জায়গায় আমরা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডায়াসপোরা তৈরি করতেছি, এবং ইনশাআল্লাহ ঈদের পরে আমরা কার্যক্রম শুরু করব। সো যদি আমার ধরেন জাপানে যদি যাদের ছাত্রশক্তির একটা চ্যাপ্টার বা ডায়াসপোরা বা উইং থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যে শিক্ষার্থীরা যাবে তারা ওই একটা ছাত্রশক্তির যে ওপেন প্ল্যাটফর্ম, তাদের সাথে যোগাযোগ করতে পারবে, তারা তাদেরকে সহযোগিতা করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীরা যারা অন্যান্য দেশে অবস্থান করতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা যেমন নিজেদের একটা কমিউনিটি করতে পারবে, এবং তারা বাংলাদেশি যে শিক্ষার্থীরা অনাগত এবং সামনের দিনে যাবে, তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতে হবে। কারণ আমাদের মূলত কাজই শিক্ষার্থীদের কল্যাণে। সো এই শিক্ষার্থীদের কল্যাণে আমরা কী কাজ করি, কী কাজ করব, কীভাবে কাজ করি, এই জিনিসগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সামনে তুলে ধরাটাই মূলত হচ্ছে আমার মূল কাজ। ঢাকা 17-তে মেম্বার অফ পার্লামেন্ট পদপ্রার্থী হিসেবে সম্ভাব্য মেম্বার অফ পার্লামেন্ট পদপ্রার্থী ছিলেন, এবং পোস্টার ব্যানার না লাগিয়ে আপনি বেশ কিছু নতুন ইনিশিয়েটিভ নিয়েছিলেন। কেন নিয়েছিলেন, এবং আসলে তরুণ প্রজন্মকে আপনি কি মেসেজ দিতে চেয়েছিলেন? ধন্যবাদ। এইটা আসলে খুব ফ্যাসিনেটিং। আপনি মানে আমার যে আসনটা ছিল বাংলাদেশের সবচেয়ে লাক্সারি আসন বলা হয় ঢাকা 17-কে, কারণ আপনি জানেন বর্তমান বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি ওই আসন থেকে পরবর্তীতে হচ্ছে ক্যান্ডিডেট হয়েছিলেন। তো ওই আসনটা হচ্ছে খুবই এলিট আসন, কারণ এখানে গুলশান বনানীর মতো খুব লাক্সারি সোসাইটি বসবাস করে, আবার এখানে করাইল বস্তির মতো হচ্ছে একদম লোয়ার ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস সব ধরনের মানুষ এই আসনে আছে। আমার প্রায় 3.5 লাখের মতো ভোটার ছিল ওই আসনে। তো আমি 2018 সাল থেকে আন্দোলনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা এনজিওর সাথে কাজ করি পরিবেশ নিয়ে। বাংলাদেশে আসলে আপনি যদি এখন বর্তমানে ঢাকার অবস্থান দেখেন, প্রচুর মশা। এই মশা কিন্তু এই জলবায়ু পরিবর্তনের একটা ফলে হয়ে গেছে। কারণ আপনি যদি দেখেন যে শীতকালে এবার খুব শর্ট টাইম ছিল, এই মূলত কারণে মশার লার্ভাগুলো ধ্বংস না হওয়ার কারণে এই মশার উপদ্রব বেড়ে গেছে। এটা আপনি চাইলে কিন্তু সহজে নষ্ট করতে পারবেন না। তো আমি যখন শিক্ষার্থী ছিলাম, আমি দেখতাম যে যখন ইলেকশন আসে হাজার হাজার ব্যানার পেস্টুন দিয়ে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যায়। একে তো আমরা দূষিত শহর, দ্বিতীয়ত এই ব্যানার পেস্টুনের যে দূষণটা, একে এটা প্রিন্ট করতে খরচ, এটাকে লাগানোর খরচ আছে, এটা যখন হচ্ছে ডিমোলিশ করবেন মানে ধ্বংস করবেন তখন এক ধরনের কষ্ট হয়, এবং এটা দেখতে খুব বিচ্ছিরি দেখায়। তা আমি তখন চিন্তা করলাম যে এটা কীভাবে ইনোভেশন আনা যায়। যেহেতু আমি একজন তরুণ, আমি নতুন রাজনীতিতে আসছি এবং সবচেয়ে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট ছিলাম ঢাকা 17-র জন্য। তো তখন আমি চিন্তা করি, আমি বিভিন্ন দেশে যখন ভিজিটে যাই আমি তখন তাদের রাজনীতি শেখার চেষ্টা করি। তো আমি জাপানে গিয়েছিলাম, জাপানে দেখলাম তাদের ইলেকশন ক্যাম্পেইনটা ডিফারেন্ট। তাদের ইলেকশনের আগে কোনো ধরনের এরকম মাইক বাজানো হয় না, বা আমাদের দেশের মতো তথাকথিত জিনিসগুলো হয় না। তখন আমি চিন্তা করি যে আমি কোনো ইনোভেটিভ কিছু আনতে পারি কিনা।
আপনি দেখেন ঢাকার যে গুলশান 1, গুলশান 2 কিংবা বনানী কিংবা হচ্ছে মহাখালীর যে জায়গাগুলো, এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াসনেস বলে একটা ব্যাপার আছে, পশ এরিয়া বলে। এখানে অনেকগুলো এলইডি আছে। এলইডিগুলো মূলত অ্যাডভার্টাইজিংয়ের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন, এগুলো এক্সিস্টিং থাকে। এগুলো দূষণ যে করে না এমন না, বাট তুলনামূলক কম। তো সে জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কেন আমরা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইনকে এই ধরনের, ইলেকশন ক্যাম্পেইন এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, যেহেতু হচ্ছে আপনি অ্যাডভার্টাইজ করতেছেন আপনাকে ভোট দিবে, তখন আমি এই জিনিসটাকে, ইলেকশন ক্যাম্পেইনটাকে এখানে কনভার্ট করি। এখানে আমার যে সুবিধাটা হলো, আমি হচ্ছে হাজার হাজার ব্যানার পেস্টন ছাপাতে হয় নাই, এগুলো আবার ধ্বংস করতে হয় নাই। এটা ধ্বংস করতে সিটি কর্পোরেশন একটা এক্সট্রা খরচ প্রয়োজন হয়। যে এলইডিগুলো এগুলো এক্সিস্টিং এখানে থাকে, ওই এলইডিগুলোতে আমি শুধু আমার একটা রিল অ্যাড করে দেওয়া হয়েছে। এগুলো যখন হচ্ছে মানুষ যখন জ্যামে বসে থাকে তখন এখানে দেখে, এটা খুবই সুন্দর ইনোভেশন। এবং আপনি দেখেন পরবর্তীতে আমাদের সাবেক উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ, তিনি যখন দাঁড়িয়েছিলেন, তিনিও প্রত্যেকটি এলইডিতে তেনার হচ্ছে ক্যাম্পেইন করেছিলেন। অনেকেই এলইডি ক্যাম্পেইন করেছিলেন। পরবর্তীতে যখন ইলেকশনের ঠিক তফসিলের আগ মুহূর্তে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ওই আসনে ক্যান্ডিডেট হন, তিনিও কিন্তু এলইডি ক্যাম্পেইন চালিয়েছিলেন। তার মানে হচ্ছে আমার জায়গায় আমি সেটাকে সফলতা হিসেবে ধরি, যে আমাদের তরুণদের একটা নতুন যে ইনোভেশন বা নতুন আইডিয়া, সেটা যে রাজনীতিবিদরা সেটা যে অ্যাবজর্ব করতেছে। আমি যদি ছোট্ট করে একটা উদাহরণটা নিই, শহীদ শরীফ ওসমান হাদি যে মসজিদকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল ক্যাম্পেইন তিনি শুরু করেছিলেন, যে এমপি হতে গেলে আসলে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না, মসজিদে নামাজ পড়ার পরে ক্যাম্পেইন করেও মানুষের মন জয় করা যায়, যেটা পরবর্তীতে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে সেই পথে গিয়ে। এবং এইটা শুধুমাত্র এখানে না, আপনি অনেকগুলো আসনে দেখবেন এখন বর্তমানে মসজিদ থেকে ক্যাম্পেইনের যে স্টার্টিংটা, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত একটা দেশ, সে জায়গায় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি, তিনিও একজন জেনজি, ইয়াং। তো এই যে আমাদের ইয়াংদের যে আইডিয়াগুলো, এটা যে বড় বড় রাজনীতিবিদরা এবং স্বয়ং প্রধানমন্ত্রী যিনি বর্তমানে, তারা অ্যাবজর্ব করতেছেন, এটা একটা গুড সাইন আগামীর পলিটিক্সের জন্য। এবং আমরা বিশ্বাস করি আগামীর যে সংসদ সদস্য নির্বাচন হবে চতুর্দশ, সেখানে হয়তো বা ব্যানার পেস্টুন একদমই আপনি দেখতে পাবেন না, সবাই কোনো না কোনো ইনোভেশন নিয়ে আসবেন। শহীদ শরীফ ওসমান হাদি তার মৃত্যুবরণের আগেই বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার বিচারটা অন্তত কইরেন। আমি তার ভাষাই বললাম। আপনার কি মনে হয় এই সরকার বা পরবর্তী যে সরকার আসবে বা আরও 10 বছর, 15 বছর, 20 বছর পর ওসমান হাদির বিচারটা হবে? আমার কাছে মনে হয় যে হবে না। কেন হবে না? কারণ শহীদ শরীফ ওসমান হাদির কোনো দলের ছিল না, সেজন্য হচ্ছে তার জন্য কোনো দল ওইভাবে অ্যাডভোকেসি করে নাই, সে ছিল সবার। এবং ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে এই শহীদ শরীফ ওসমান বিন হাদি যখন লাইমলাইটে আসে, মানে বাংলাদেশের মানুষের হৃদয় কোণে, যে মসজিদ ভিত্তিক যে ক্যাম্পেইনগুলো, তার ক্যাম্পেইনগুলো ইউনিক ছিল। মসজিদ থেকে সে নামাজ পড়ে মুসল্লিদের সাথে হচ্ছে ক্যাম্পেইন করতে। এবং আপনি জানেন যে উনি একটা উক্তি ছিল যে সবচেয়ে ভালো মানুষগুলো মসজিদে যায়। সো ভালো মানুষদের সাথে ক্যাম্পেইন শুরু করেছিল। খারাপ মানুষ সবাই ব্যাপারটা এরকম না, মানে সবচেয়ে ভালো মানুষটা সমাজের মসজিদে যায়। এবং ওই মানুষদের সাথে সান্নিধ্যে থেকে যখন ক্যাম্পেইনটা শুরু করেছিলেন, আপনি শহীদ শরীফ ওসমান হাদির যে জানাজা ছিল, জানাজার মানুষের উপস্থিতি বলে দেয় তেনার জনপ্রিয়তা কিংবা তার প্রতি মানুষের কেমন ভালোবাসা ছিল। তো কেন ওনার বিচার হবে না, এটা যদি আমি একটু বলি, কারণ আমার কাছে মনে হয় যে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র মানে একটা বিশাল ব্যাপার। রাষ্ট্র মানে কিন্তু সরকার না। রাষ্ট্র বলতে একটা অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, কিন্তু এই পূর্ব স্টেক হোল্ডারগুলো এখানে জড়িত ছিল। এবং এই জড়িত থাকার কারণেই তারা এই বিচার যদি করে, তাহলে রাষ্ট্র হুমকির মুখে পড়বে, রাষ্ট্রের যে সার্বভৌমত্বের উপর আঘাত চলে আসবে। যে রাষ্ট্র কোনোভাবে এখানে যদি ইনভলভ থেকে থাকে কিংবা বড় কোনো পলিটিক্যাল পার্টির যদি ইন্ধন থেকে থাকে, সেক্ষেত্রে আমি একটা ব্যাপার বলতে চাচ্ছি, এটা কতটা কন্ট্রোভার্সি তৈরি করবো আমি জানি না, এটা আমার ভাষায় না, এটা হচ্ছে আমার কাছে মনে হয় পার্সোনালি যে শহীদ শরীফ ওসমান হাদিকে অন্যান্য রাজনৈতিক দল ডিস্টার্ব মনে করতো। এটা আমি আমার নিজস্ব বয়ান বলতেছি, শব্দটা এইভাবে কেন। আপনি দেখেন এই যে বর্তমান যে সরকার, বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে, একটু আগেও আমি দেখলাম একটা শিশুকে ধর্ষণ করা হয়েছিল। শিশু ধর্ষণটা খুব বেশি বেড়ে গেছে এবং হত্যা, রাহাজানি, ছিনতাই, খুন, ধর্ষণ এটা নিত্য নৈমিত্য ব্যাপার হয়ে উঠেছে। প্রতিবাদ কিন্তু হচ্ছে না, রাস্তায় কিন্তু কেউ নাই, কেউ আছে, কেউ কোনো মিছিল নাই, কোনো মিটিং নাই, তথাকথিত নারীবাদীদের কোনো কথা নাই, এখন দর্শন নিয়ে কোনো কথা হচ্ছে। তো যদি শহীদ শরীফ ওসমান বিন হাদি বেঁচে থাকতেন, সে প্রত্যেকটা মিছিলে প্রত্যেকটা দিনের জন্য আমি এতটুকু কনফিডেন্স যে সে নামতো, 10 জন করে নিয়ে হলেও সে প্রতিবাদটা জারি রাখতো। এই প্রতিবাদের ভয়ে যে সে সামনের দিনে রাজনীতির জন্য থ্রেট হয়ে উঠেছিলেন। এবং তার দেখানো যে স্টাইল, যে রাজনীতিক যে এটা হেজিমনি আছে,
বাংলাদেশের যে দৌরাত্ম্য, যে বড় বড় রাজনৈতিক দলের যে রাজনীতিবিদরা তাদের যে একটা আধিপত্য ছিল সেটাকে সে ভেঙে দিয়েছিল, এবং এই জন্য পুরো রাষ্ট্রযন্ত্র আমার কাছে মনে হয় যে এই হত্যার পেছনে দায়ী, বা তাকে হত্যাযোগ্য করে তোলার পেছনে দায়ী। সরাসরি হত্যা না করলেও বিভিন্ন টকশোতে, বিভিন্ন বয়ানে তাকে হত্যাযোগ্য তৈরি করে দিয়েছিল বলে তাকে হত্যা করা হয়েছিল, এবং সেই জন্য মনে হয় না এই বিচার আসলে হবে কিনা, আর হলেও সুষ্ঠু হবে কিনা আমি জানি না। তার মধ্যে আমি একটা ব্যাপারে হচ্ছে ছোট্ট করে বলি যে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। রিসেন্টলি আপনারা জানেন ইলেকশন পূর্ববর্তী সময় ইউএনের অধীনে, মানে জাতিসংঘের অধীনে এই তদন্তটা করার জন্য তারা দাবি জানিয়েছিল শহীদ শরীফ ওসমান বিন হাদির। পরবর্তীতে বাংলাদেশে যে জাতিসংঘের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আমি তার সাথে কথা বলি, তার সাথে আমার একটা মিটিং হয়েছিল, তার সাথে আমি জানতে চাই এটা আসলে কতটুকু পসিবল। এই ব্যাপারটা অনেকে জানে না কিংবা বলে নাই। এখানে দুই ধরনের ইনভেস্টিগেশন আছে। একটা ইনভেস্টিগেশন হচ্ছে আপনার ক্রিমিনাল ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে যেমন আপনি জুলফিকার আলী ভুট্টো হত্যা হয়েছিল আপনার পাকিস্তানের, তার জন্য হয়েছিল, বা ইরাকের সাদ্দাম, হ্যাঁ, এই যে বড় বড় রাষ্ট্রপ্রধানদের যখন হত্যা হয়, এই হত্যা তদন্তে এই ধরনের তদন্ত জাতিসংঘ করে থাকে, এবং সেটা সরাসরি জাতিসংঘের সেক্রেটারিয়েট বরাবর আবেদন করা হয়। কিন্তু বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার যে আবেদনটা করেছিলেন সেটা এটার জন্য ছিল না, সেটা ছিল একটা বেসিক ইনভেস্টিগেশন, এবং সেটা দুঃখজনকভাবে হলেও সেটা সরাসরি জাতিসংঘের কাছে ছিল না, সেটা জাতিসংঘের একটা হিউম্যান রাইটসের কাছে তারা আবেদন করে। তো এইটার যে ফলাফল, যেটা আমি জাতিসংঘের প্রতিনিধির সাথে কথা বলে জানতে পেরেছি, এবং জাতিসংঘের হিউম্যান রাইটসের যে বাংলাদেশের প্রতিনিধি আছে তার সাথেও আমি কথা বলেছি, তারা বলেছিল যে এইটা একটা হাইপোথেটিক্যাল ইনভেস্টিগেশন হবে, যদি তারা করেও থাকে, তার মানে এটা আসলে কোনো ভ্যালু নেই। মানে সরকার এটা কেন বলেছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা অনেকে হয়তো বা জানে না, কিংবা এই জিনিসটার ব্যাপারে অনেকে আইডিয়া নেয়, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির জায়গা। সে জায়গা থেকে আমার মনে হয় সরকার এই ব্যাপারে আন্তরিক না, এবং আন্তরিক না থাকার কারণে তারা ক্রিমিনাল ইনভেস্টিগেশন না চেয়ে হবে কি হবে না সেটা জাতিসংঘ দেখবে, বাট আমার সরকারের পক্ষ থেকে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য আবেদন না করে তারা জাস্ট একটা বেসিক ইনভেস্টিগেশন আবেদন করে, যেটা কিভাবে হয় হাইপোথেটিক্যাল আমি যদি বলি একটু ছোট করে, যে আপনার ওই ইনভেস্টিগেশন টিম যদি আগ্রহ প্রকাশ করে শহীদ শরীফ ওসমান বিন হাদির তদন্ত নিয়ে, তখন যেটা হবে তারা আসবে, মানুষের সাথে কথা বলবে, যেটা অনুসন্ধানীমূলক একটা, আমরা প্রতিবেদন থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলে একটা হাইপোথেটিক্যাল বলে। সো এরকম, এটা আসলে কোনো ইনভেস্টিগেশন না। সো আমি যদি বলি ইন্টারিম আমাদেরকে ধোকা দিয়ে সে সময় আসলে মাঠ থেকে উঠাতে বাধ্য করেছিল, এটা অনেকে জানে না, কেউ অথবা বলে না, এটা নিয়ে জন্য আমি আসলে বললাম আর কি। কিছুক্ষণ আগে শহীদ ওসমান হাদির কথা বলছিলেন, আপনার কি মনে হয় না যে শহীদ ওসমান হাদির প্রতিফলন নাসিরউদ্দিন পাটোয়ারি? সেও আসলে রাজনৈতিকভাবে যে ওয়ার্ডটা আপনি বললেন ডিস্টার্ব সবার কাছে, সেও ডিস্টার্ব হতে চলেছে বা ইতিমধ্যে ডিস্টার্বড? আসলে ব্যাপারটা আমার সাইড থেকে ডিস্টার্ব এরকম না, শব্দটা হয়তো অন্য কেউ অন্যভাবে বলতে পারবেন। আমার কাছে মনে হলো, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করা যায়, বাট এটা খুব পরিচিত শব্দ দেখে আমি ব্যবহার করলাম, যে রাজনীতিবিদদের কাছে ওসমান হাদি একটা ডিস্টার্বের নাম ছিল। হ্যাঁ, আপনি টকশোগুলো দেখেন তৎকালীন, যে মানুষ ওসমান হাদিকে কীভাবে হত্যাযোগ্য করে তুলছিল। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা 18-তে নির্বাচন করার কথা ছিলেন, কিন্তু পরবর্তীতে ওসমান হাদি যখন শাহাদাত বরণ করেন, তখন এই আসনে দাঁড়ানোর মতো সেই সক্ষমতা লিডারের বা সাহস ছিল না, কারণ তারা সবাই ধরে নিয়েছিল এই আসনে দাঁড়ানো মানেই মৃত্যু। তখন নাসিরউদ্দিন পাটোয়ারি উঠে এসেছিল, এবং আমি একটা কোট দেখেছিলাম শহীদ শরীফ ওসমান বিন হাদির, যে উনি বলেছিলেন পাটোয়ারির স্টেটমেন্ট উনি অনেক এনজয় করে, এবং প্রত্যেক দলে একজন করে নাসিরউদ্দিন পাটোয়ারি থাকা প্রয়োজন। এবং আপনারা সেটা বর্তমানে নাসিরউদ্দিন পাটোয়ারির যে জনপ্রিয়তা সেটা আপনারা দেখতেছেন, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে হচ্ছে অনেক রাজনীতিবিদেরা অনেক এবং বড় বড় দলে তারা ডিস্টার্ব মনে করে, এবং তারা তাকে হয়তোবা অন্য কোনোভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এবং সেটা আপনারা দেখেছেন যে যখন সে সংসদীয় আসনে তার যখন ভোট কারচুপির যে ব্যাপারটা এসেছিল, সে যখন অনেকটা অংশে জিতে গিয়েছিল, তখন কিন্তু ভোটের ফলাফল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তার যে প্রতিপক্ষ যিনি জিতেছেন তার ওয়াইফ পর্যন্ত গিয়ে এক এক কেন্দ্রে কয়েকবার করে ভোট গণনা করে তাদের ভোট বাড়িয়ে নিয়েছিল। পরবর্তীতে কিছু হচ্ছে নষ্ট ভোট, সাদা জায়গায় মারা সিল, সেটা পর্যন্ত তাদের নামে কাউন্ট করে তারা কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে ইঞ্জিনিয়ারিং করে জিতেছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মির্জা আব্বাসের যে প্রতিষ্ঠা করা স্কুল বা কলেজ যেটাকে বলে মির্জা আব্বাস মহিলা কলেজ সম্ভবত, ওই কলেজে মির্জা আব্বাস হেরে গিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। এটাই সবচেয়ে বড় মেসেজ, যে ওই পুরো আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি কীভাবে জনপ্রিয়তা করেছিল, এবং সে পুরো ওসমান হাদির পুরোপুরি প্রতিফলন না হতে পারলেও সেই পথে হেঁটেছিল, এবং সেই পথে হেঁটেছিল বলেই সে আজকে এখানে জয়ী হয়েছেন। এবং বাংলাদেশের এখন যে 300 আসনের এমপি,
এর অনেক এমপিরাই যারা সাংসদ আছেন অনেকেই না এই যে শহীদ শরীফ ওসমান বিন হাদির পথেই এগিয়ে আজকে সংসদে গিয়েছেন। সো আমরা মনে করি, আমি একটু আগে যেটা বলেছিলাম যে শহীদ শরীফ ওসমান বিন হাদির পথ কিংবা এই যে তাদের যে ইনোভেশন বা আমরা যারা ইয়াংরা নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছিলাম ক্যাম্পেইনে, এইটা আগামী রাজনীতিতে হচ্ছে একটা চিরন্তন সত্য হিসেবে এস্টাবলিশড হবে। তখন দেখবেন যে এগুলো করেই মানুষ হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন করে, তখন ইলেকশন আসলে খুব ডিফারেন্ট ওয়েতে স্ট্র্যাটেজিক্যাল হয়ে যাবে আর কি। ইনোভেটিভ আইডিয়াজের যখন কথা বলছেন তখন কিন্তু ডোনেশন সিস্টেম, যেমন তাসনিম যারা ওপেন ডোনেশন চাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনি বিলবোর্ড লাগাচ্ছেন, শহীদ ওসমান হাদি মসজিদে মসজিদে ক্যাম্পেইন করছেন, মুড়ি বাতাসা ক্যাম্পেইন করছেন। এই যে নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের উপর নির্ভর না করে তরুণ প্রজন্ম একটা ডিপ্লোমেসি ক্রিয়েট করলো, ভবিষ্যৎ বাংলাদেশে এই রাজনৈতিক পরিস্থিতি কি এই বিজনেস সিন্ডিকেটের সাথে একে অপরের সাথে বিরোধিতা করবে কিনা, এবং এটার জন্য কি পরবর্তীতে অনেক বড় কোনো ক্ষতি বা রেভলিউশন হবে কিনা? হ্যাঁ, দেখেন এইখানে এই যে ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে অলিগার্ক বলা হয়, রাজনীতিতে একটা টার্ম আছে অলিগার্ক। এই অলিগার্কটা হচ্ছে খুব শক্তিশালী। তো যেটা হয় অনেক এমপিরা, আপনারা আগে আমরা বাংলা সিনেমায় দেখতাম যে যখন আপনার কোনো এমপি ইলেকশন বা কোনো মন্ত্রী যখন বাছাই করা হয়, তখন এই টাকার যে সোর্স এটা হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা। বাংলাদেশে এরকম অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বসুন্ধরা গ্রুপ বলেন, বিভিন্ন গ্রুপ আছে। এই ব্যবসায়ীরা কি করে এমপি মন্ত্রী বানায়, এর পরবর্তীতে এদেরকে তারা হচ্ছে গান পয়েন্টে রেখে, যেহেতু তাদের কাছ থেকে তারা টাকা নিয়েছিল, তাদেরকে তখন গান পয়েন্টে রেখে এসালামের মতো যে ঋণ খেলাপিরা 36,000 কোটি টাকা সম্ভবত ঋণ খেলাপি, এরকম একটা টার্ম হতে পারে। এই লুটপাটগুলো হচ্ছে তারা করে থাকে। এটা বাংলাদেশের রাজনীতি নয়, পৃথিবীর যে কোনো জায়গায় এই রাজনীতিটা খুবই হুমকি স্বরূপ। এবং এই হুমকি থেকে মোকাবেলা করার জন্যই শহীদ শরীফ ওসমান বিন হাদিরা মুড়ি বাতাসা ক্যাম্পেইন, বা আমার মতো জায়েদরা হচ্ছে এলইডিতে ডিফারেন্ট ওয়েতে ক্যাম্পেইন, কিংবা হচ্ছে তাসনিম জারার মতো যারা নতুন রাজনীতির বন্দোবস্ত নিয়ে এসেছিলেন, তারা হচ্ছে ক্রাউড ফান্ডিং করেছিলেন যে জনগণের টাকায় সে এমপি হবে, এবং এটা অনেকে হয়েও গেছে। আপনি দেখেন এনসিপির যে 6 জন এমপি ছিলেন, তাদের 6 জনের মধ্যে আপনি দেখেন যে হান্নান মাসুদ, সে একজন 26 বছর বয়সের তরুণ, সে তার এলাকায় যে এলাকার মানুষের জনপ্রিয়তা এবং তার এলাকার মানুষের সাপোর্টে সে আজকে এমপি হয়ে সব চলে এসেছে। এবং আপনি যদি আমাদের আতিক মুজাহিদ নামে আরেকজন সংসদ সদস্য আছেন, সেম, তাদের কিন্তু আহামরি কোনো বড় ব্যবসা নাই বা টাকার কোনো সোর্স নেই, বা তাদেরকে কেউ বলতে পারবে না অমুক সংগঠন থেকে বা তমুক ব্যবসায়ী থেকে বা অমুক অলিগার্কদের সাপোর্ট নিয়ে তারা এমপি হয়েছেন। সো এই যে নতুনত্ব, এটা হয়তো বা আমরা আজকে 6 জনে আছি, এটা 600 হবে। 600 হয়তো এমপি হবে না, বাট এই 600 এরকম রাজনীতিবিদ তৈরি হবে যারা হচ্ছে আগামীর বাংলাদেশে এটা দেখাবে। এই 600 জন থেকে 50, 100, 200, কখনো 300 এমপি হয়ে যাবে বাংলাদেশে, যে যারা হচ্ছে অলিগার্কদের টাকা না নিয়ে তারা হচ্ছে আপনার রাজনীতি করতেছে, এবং সেটা সফলভাবে এবং মানুষের জন্য। আপনি দেখেন, আপনি যদি কোনো ব্যবসায়ীর টাকা নিয়ে হচ্ছে ইলেকশন করে জিতে আসেন, আপনি তাকে টেন্ডার দিতে বাধ্য থাকবেন, এবং সে টেন্ডার নিয়ে হচ্ছে 100% যে টাকা 10% ইনভেস্ট করবে, 90% সে হচ্ছে দুর্নীতি করবে। তখন আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি তার কাছে বাধ্য। আপনি যারা হচ্ছে এই অলিগার্কদের টাকা না নিয়ে ক্যাম্পেইন করেছে, রাজনীতিতে টিকে এসেছে, তাদের কিন্তু পিছু টান নেই, তাদের হারানোরও কিছু নেই। তারা যেটা করবে, তারা যে গতানুগতিক যে ধারার উন্নয়ন, সে যে বরাদ্দ, সে বরাদ্দ গতানুগতিক ধারায় চলে যাবে, যেটা জনকল্যাণে ব্যবহার হবে, জনগণ উপকৃত হবে, এবং দুর্নীতি অনেকাংশে কমে আসবে। এবং আপনি যদি নেপালের রিসেন্ট যে রেগুলেশন, সেটা কিন্তু কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে না, দুর্নীতির বিরুদ্ধে হয়েছিল। বাংলাদেশেও আমার কাছে মনে হয় যে এখন যে বর্তমান সরকার আছেন, এই সরকারের নামে আমরা যতদূর জানি যে 1 থেকে 6, আমরা শুনেছি যেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার বলাতে, যে 5 বার নাকি বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ছিল দুর্নীতিতে। তারপরে হচ্ছে বিদ্যুতের পিলার, অনেক বিভিন্ন ধরনের বিদ্যুৎ ছিল না, পিলার ছিল, যেটাকে অনেকে হচ্ছে খাম্বা বলে। এই যে টার্মগুলো, এটা আমি নেগেটিভলি নিচ্ছি না, এই যে জিনিসগুলো আমরা অতীতে শুনে এসেছি, এই জিনিসগুলোকে বর্তমানে যাতে না হয় সেটার জন্য এই তরুণ সমাজ কাজ করবে, এবং যারা এই অলিগার্কদের টাকা নিবে তারা আজকে এবং সেম কাজ করবে, যে তেলের পাম্প থাকবে, তেল থাকবে না, বিদ্যুতের খুঁটি থাকবে, বিদ্যুৎ থাকবে না। এটা হইতে পারে। তো আমরা এইটার বিরুদ্ধে, যদি এটা হয় কখনো আবারও, তখন আবার এই তরুণ সমাজ হয়তো বা জেনারেশন জেড অথবা জেনারেশন আলফা যারা আসতেছে, তারা হয়তো বা এই দুর্নীতির বিরুদ্ধে একটা রেভলিউশন হবে। সেটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে অ্যাজ এ রেভলিউশনারিস্ট, যে বাংলাদেশে যদি আবার কখনো রেভলিউশন হয়, সেটা হবে দুর্নীতির বিরুদ্ধে। বিরোধী দলের একজন ছাত্র নেতা আপনি, সরকারি দলেও বেশ কিছু তরুণ নেতৃত্ব আছে, যেমন ইশরাক, সেও
মেম্বার অফ পার্লামেন্ট এবং সেও তার ফেসবুকে দুর্নীতির বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আবার আমাদের তরুণদের আইডল আন্দালিব রহমান পার্থ এখন সংসদে আছেন, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? দেখেন, আন্দালিব রহমান পার্থ যিনি, ওনাকে আমারও যখন আমি যখন 8-9 সালে যখন উনি যখন সংসদে ছিলেন তখন ওনার বক্তব্যগুলো খুবই মুখরোচক লাগতো, ভালো লাগতো। কিন্তু পরবর্তীতে দেখলাম যে হচ্ছে উনিও কোনো না কোনোভাবে হচ্ছে আওয়ামী রেজিমের সুবিধাভোগী, বিভিন্নভাবে বিভিন্ন সময় সুবিধা নিয়েছিল, যেহেতু উনি আওয়ামী পরিবারেরই একজন জামাতা ছিলেন। বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট উনি ইয়াং যে রিপ্রেজেন্টেটিভটা, উনি যখন সংসদে আছেন, উনি কিংবা যিনি ইশরাক সাহেব যার কথা বলেছিলেন, ওনার আমরা বিগত দিনে যে কর্মীদেরকে বাঁচানো, কর্মী না ফেলে দিয়ে না যাওয়া, কিংবা স্বৈরশাসকের সময় তেনার যে বজ্রকণ্ঠ, সেটা কিন্তু আমাদের খুবই অনুপ্রেরণা দিয়েছিল। যদিও বিপ্লব পরবর্তী অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড উনি করেছিল, বাট আমরা ওনাদের কাছে প্রত্যাশা থাকবে যেন তরুণদের যে চাওয়া, তরুণদের যে ম্যান্ডেট, বা আমরা তরুণরা যেভাবে ভাবি, আমি একটু আগে যেটা বললাম আপনাকে, যে অলিগারদের বিরুদ্ধে থাকা কিংবা কোনো বড় কোম্পানির টাকা নিয়ে এমপি ইলেকশন না করা, মন্ত্রী না হওয়া, এই যে জিনিসগুলো, এই থেকে যদি ওনারা বেরোয় আসতে পারে, তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে। এটা আমি ওনাদের কাছে প্রত্যাশা করি। বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যেদিন শেষ হয়ে যাবে বাংলাদেশকে তখন মানুষ রোল মডেল হিসেবে নেবে। তখন আর জাপান কিংবা আপনার কি বলে সিঙ্গাপুরকে মানুষ আইডল হিসেবে দেখবে, তখন বাংলাদেশকে আইডল হিসেবে দেখবে। শুধুমাত্র দুর্নীতি ছাড়াও বর্তমান আন্তর্জাতিক যে অস্থির অবস্থান বর্তমান পৃথিবীতে রয়েছে, আমাদের কি কোনো ডিফেন্স মেকানিজম রয়েছে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে মানে বর্তমানে যে যুদ্ধগুলো হয়, আমরা যদি রিসেন্ট যে যুদ্ধগুলো দেখি, ধরেন ইসরায়েলের সাথে আপনার গাজার ফিলিস্তিনের যে যুদ্ধটা চলছে, কিংবা আপনি যদি ইয়াতে দেখেন রাশিয়ার সাথে ইউক্রেন, বা পাকিস্তানের সাথে আফগানিস্তান, এবং ইরানের সাথে এখন সর্বশেষ ইউএস ইসরায়েলের যৌথ যে যুদ্ধটা, এই যুদ্ধে কিন্তু স্থলভাগে কোনো যুদ্ধ খুব একটা হয় না, যেটা আমরা 1971 সালে বাংলাদেশে দেখেছিলাম। এখন শুধু আকাশপথে হয়। আকাশপথ কার কত উন্নত, সেই হিসাবে সে তত শক্তিশালী, এবং অপর পক্ষের কার কত ডিফেন্স আছে। যেমন আপনি ইসরায়েল আয়রন ডোমের জন্য বিখ্যাত, যে তাদের ভূমিতে যখন কোনো মিসাইল কিংবা কোনো বিমান হামলা হয়, তারা আয়রন ডোম দিয়ে সেটাকে প্রতিহত করতে পারে। এই ধরনের কোনো ডিফেন্স সিস্টেম বাংলাদেশে আসলে নাই, এটা খুবই দুঃখজনক। আমাদেরকে যদি কেউ কখনো আঘাত করে বা আক্রমণ করে, আমাদের আসলে 71-এর চেতনা কিংবা শাহবাগ ব্যতীত আর অন্য কোনো ডিফেন্স সিস্টেম আমার কাছে মনে হয় না খুব উন্নত মানের আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা বা কূটনীতি কীরূপ হওয়া উচিত যে আমরা ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করতে পারবো, এয়ার এভিয়েশন নিয়ে কাজ করতে পারবো, বা নৌবাহিনী নিয়ে কাজ করতে পারবো, বা সামরিক বাহিনী নিয়ে কাজ করতে পারবো? দেখেন, আমার পড়াশোনা কেমিস্ট্রি থেকে, আমি একজন কেমিস্ট। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি যদি বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার যে সমন্বয়হীনতা খুবই নাজুক অবস্থান। নকল প্রতিরোধের জন্য আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, উনি খুবই ফেমাস। কিন্তু আমার মনে হয় 2026 সালে এসে নকল নিয়ে আসলে ওনার ফ্যাসিনেশন থাকা উচিত না। কারণ আপনি যদি, আমি বললাম না, বেশ কয়েকটা দেশে যেহেতু আমি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে কাজ করা, বিভিন্ন দেশে ভ্রমণ করা হয়, বিভিন্ন কনফারেন্স সেমিনারে যাওয়া হয়, সে দেশের ডিপ্লোমেটদের সাথেও আমার কথা হয়। তা আমরা যখন বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা কিংবা এগুলো নিয়ে দেখাশোনা করি বা দেখি, সেখানে আসলে তাদের বাস্তবমুখী যে শিক্ষাটা, এটা সবচেয়ে বেশি। আমাদের দেশে নতুন যে শিক্ষা ব্যবস্থাটাই হোক, সেটা মুখস্থ বিদ্যার উপরে, মুখস্থ দিয়ে আসলে কোনো কিছু হয় না। তা আমরা হয়তোবা ফাইন্যান্সিয়ালি অত স্ট্রং না, সেজন্য হয়তোবা আমাদের উন্নত প্রযুক্তি নেই, কিন্তু আমার মনে হয় আমাদের যে জনশক্তি আছে, তাদেরকে যদি বাস্তবমুখী এবং প্র্যাকটিক্যাল যে নলেজ ওয়াইজ যে শিক্ষাগুলো বা এভিয়েশনের যে এডুকেশন, এটা যদি অনেক বেশি ডেভেলপ করা যায়। ডেভেলপটা কীভাবে হতে পারে, এটা ইনভেস্টমেন্টটা এখানে বাড়াইতে পারে। জিডিপির একটা ভালো অংশ যদি আমরা শিক্ষাতে দুর্নীতিহীনভাবে খরচ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই শিক্ষার জায়গাটা অনেকটা উন্নত হবে। আমাদের যে তথাকথিত যে আগে যে শিক্ষকরা আছেন, এরা অনেকটাই প্রযুক্তি থেকে অনেক দূরে। ওনাদের রিপ্লেসে যদি, বা ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রযুক্তি বা টেক স্যাভি বলে যাদেরকে, এই জিনিসগুলো, এই ধরনের শিক্ষকদেরকে যদি ইন্ট্রোডিউস করানো যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ আগামী 10 থেকে 20 বছরের মধ্যে ভালো একটা ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে। এবং যে কূটনীতিক যেটা বললেন, আমাদের পররাষ্ট্রনীতি সবসময় নতজানু ছিল। আমরা যখন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, আপনি বিগত যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোমেন, তিনি বলতেন যে বাংলাদেশের সাথে ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। সো এই যে দেখেন, আপনি সবসময় একটা নতজানু, বা ভারত যখন আমার বর্ডারে কাউকে
হত্যা করে আমি তখন কিছু বলতে পারি না, বা বা বিজিবি আমার যে বর্ডার গার্ড তারা যখন ওই বর্ডারে কোনো ইস্যু আসে গুলি চালানোর অনুমতি পায় না, সে এই যে নতজানু নীতি সেটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এবং বিভিন্ন দেশের সাথে, সেটা খুবই খারাপ। আপনি যদি এখন রিসেন্টটাই দেখেন, আপনি দেখেন আমাদের ইরানের উপর, ইরান একটা মুসলিম দেশ, আমরা একটা মুসলিম দেশ, সেই হিসাবে ইরানের সাথে আমরা ইরানের উপর যে চালানো যে অ্যাগ্রেশনটা, সেটার বিপক্ষে আমাদের অবশ্যই হচ্ছে সোচ্চার থাকা উচিত ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্র যে মন্ত্রণালয়, সেখান থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়, সেখানে আসলে আমেরিকা কিংবা ইউএস ইসরায়েলের যে আগ্রাসন, যারা যে জোরপূর্বক একটা দেশে যুদ্ধ শুরু করেছিল বা আক্রমণ শুরু করেছিল, আপনি 158 জন শিশুকে এটা স্কুলে, যেটা ওয়ার ক্রাইম, মিসাইল মেরে হচ্ছে হত্যা করেছিল, এটার বিরুদ্ধে কথা বলার ওই সাহস আমাদের নেই। ওই সাহস না থাকার পেছনে মূল কারণ হচ্ছে আমরা সবসময় তাদের দিকে হচ্ছে তাকিয়ে থাকি ডোনেশনের জন্য, কিংবা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে নতজানু, যে তাদেরকে সাপোর্ট নিয়ে আমরা ক্ষমতায় যাব, যে আপনি যে ডিপ স্টেট বলে একটা শব্দ থাকে, ডিপ স্টেটের একটা পার্ট ওইটা, যে এই যে তাদের একটা শুভ দৃষ্টি যদি থাকে, ইন্ডিয়ার একটা শুভ দৃষ্টি থাকলে আপনি দেখেন যে 18 বছরের মতো আমাদেরকে শাসন করেছিল স্বৈরাচার শেখ হাসিনা, সরাসরি ইন্ডিয়ার সাপোর্টে, ইন্ডিয়ার সমর্থনে। সো এই যে ওভারঅল জিনিসগুলো, এই জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে আমাদের ডিপ্লোমেসিটা অনেক বেশি দুর্বল। এবং যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের দেশের লবিস্টরা যায়, যাদেরকে আমরা ইন্টারন্যাশনাল লবিস্ট বলি, তারা সেখানে গিয়ে হয় শপিং করে, নাহলে ঘুমায়, নাহলে ঘুরে ছবি তোলে, এর বেশি তারা আসলে কিছু করে না। তাদের আসলে করার কিছু জায়গা নেই, তারা না পারে কথা বলতে ঠিকমতো, কারণ তাদেরকে পেছন থেকে হয় সরকার ওইভাবে সাহস দেয় না, অথবা তাদের সে যোগ্যতা নেই। সো এই যে ওভারঅল বিষয়গুলো, এইগুলোর কারণে আমার মনে হয় যে আমাদের ডিপ্লোমেসির জায়গাটা অনেক বেশি ঘাটতি রয়ে গেছে। ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স বা ইন্টারন্যাশনাল ডোনেশন বাদ দিয়ে সরকার বা বিরোধী দল কিভাবে ব্রেন ড্রেনটাকে রোধ করতে পারে? যারাই খুব সুশিক্ষিত হয় তারা বিদেশে চলে যায়, এবং বিদেশে চলে যাওয়ার পরে তারা তাদের মতো করে লাইফ সেটেলমেন্ট করে এবং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। এইটার সবচেয়ে বড় উদাহরণ যদি আমি আপনাকে দিই, যে আমাদের বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি সম্ভবত ইউএসএতে জব করতেন যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস ওনাকে নিয়ে আসেন, ওনার মতো অনেককে নিয়ে আসেন। উনি খুব ভালো বিডাতে কাজ করতেছিলেন, হয়তো বা 1 বছরে ওই পরিমাণ কাজ করা সম্ভব ছিল না, যতটুকু উনি পেরেছেন অনেক বেটার দ্যান বিফোর যে গভর্নমেন্ট ছিল তাদের কাছ থেকে। কিন্তু আমরা দেখেছি যে তখন যে স্বার্থান্বেষী একটা দল, তাদের যে ভোট দল, তারা হচ্ছে তার উপরে বিভিন্ন ধরনের তাকে কি বলে হাস্যকরভাবে বা হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং করে তাকে হচ্ছে ডিমোরালাইজ করার চেষ্টা করেছিল, যে তার প্রেজেন্টেশন নিয়ে ফ্যাসিনেটিং হওয়ার কিছু নাই, বা এই নাই সেই নাই, এই যে বলে। এই জিনিসগুলোর কারণেই মূলত হচ্ছে গিয়ে যারা বাংলাদেশ থেকে ভালো পড়াশোনা করে বিদেশে যায়, তারা বাংলাদেশে ফিরে আসে না। এটা হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যে আশিক চৌধুরী। আর এই যে আপনি যেটা বললেন, এটা কীভাবে রোধ করবে, যেমন আমি এখনও স্টুডেন্ট, আমার মাস্টার্স চলমান, তা আমারও একটা স্বপ্ন ছিল যে আমি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবো, ওইখানে সেটেল হয়ে যাব। কিন্তু বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমার মনে হলো না আমার বাংলাদেশে থাকা উচিত। তা আপনি যদি দেখেন, এই যে এখন রাজনীতির পাশাপাশি আমার যারা রাজনীতি করে তারা চাকরি করা খুবই ডিফিকাল্ট, কিংবা ব্যবসা যদি আমি করতে চাই সেক্ষেত্রেও অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশের জায়গায়। তো আমি যদি রাজনীতি শুরু করতে চাই এবং পাশাপাশি কোনো ব্যবসা করতে চাই, এটা আমার জন্য খুব কষ্টসাধ্য। এবং যারা স্টুডেন্ট আছে, আমি আবারও জাপানের উদ্ধৃতিটা টানতেছি। জাপানে আমি দেখেছিলাম যে একটা শিক্ষার্থী বাংলাদেশের, সে জাপানে পড়াশোনাও করে, সে ভাষাও শেখে, সে কাজও করে, নিজের রান্না নিজে করে, নিজের জামা কাপড় নিজে ওয়াশ করে, সব নিজেই করে। 24 আওয়ার্সের মধ্যে 3 থেকে 4 ঘন্টা ঘুমায়, আর বাকি সময়টা সে ইউটিলাইজ করে। সে একই শিক্ষার্থী সেখানে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম করে শিক্ষার্থী থাকাকালীন। সে একই শিক্ষার্থী বাংলাদেশে 5,000 টাকা বেতনের চাকরি পায় না। এটা হচ্ছে মেইন সমস্যা। আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম জবের একটা স্কেল তৈরি করে দেওয়া, একটা মিনিমাম ওয়েজ যেটাকে বলে, এটা সেট করে দেওয়া, এবং পাশাপাশি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো না কোনো কোম্পানির পার্ট টাইম একটা বিজনেস ট্রানজ্যাকশন যদি শুরু করতে পারে, এরা হয়তো বা বাংলাদেশে স্বাভাবিক গতিতে পড়াশোনা করতে পারবে। পাশাপাশি যারা বিদেশে কেন যায়, উন্নত জীবন ব্যবস্থা, উন্নত পড়াশোনা এবং অধিক আয়ের জন্য, এবং একটা সিকিউর লাইফ। আপনি দেখেন, এখান থেকে আপনি বাসায় যেতে একটা ট্রাক এসে আপনাকে মেরে দিল, বা আমরা যে রিক্সাগুলোকে টেসলা বলে, দেখলো আপনার গায়ের উপর দিয়ে উঠাই দিল। এদের কোনো লাইসেন্স নাই, কোনো ধরনের কোনো রেগুলেশনস নাই, রাস্তায় আপনি হাঁটতে পারবেন না, ফুটপাথ দিয়ে হাঁটার কোনো জায়গা নাই। মানে আপনার সব রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে আপনার কি বলে অপশাসন, দুর্নীতি।
সো এই যে ওভারঅল জিনিসগুলো, এটার জন্য যে আমাদের যে মেধাবীরা, ব্রেন, যেটাকে আপনি ব্রেন ড্রেন বলেছিলেন, সে ব্রেনগুলো বাংলাদেশের বাইরে চলে যায়। হ্যাঁ, অনেকে গিয়ে চলে আসতে চায় আশিক চৌধুরীর মতো, কিন্তু বাংলাদেশ সরকার তাকে সেই পরিমাণে মর্যাদা, সম্মান এবং স্যালারি দিতে পারে না, সেজন্য আসলে তারা সেখানে রয়ে যায়। আমার মনে হয় এই জিনিসগুলোতে যদি আমরা একটু আরও আন্তরিক হতে পারে সরকার, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি মেধাবীরা বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আরও বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশে থেকে যাবে এবং বাংলাদেশকে বিনির্মাণে সহযোগিতা করবে। জায়েদ, ভবিষ্যৎ বাংলাদেশে আপনি আসলে কি কি পদক্ষেপ নেবেন যাতে রাজনৈতিক স্থিরতার সাথে সাথে মানুষের সামাজিক স্থিরতা আসে? আর দেখেন, আমি তো ছাত্র সংগঠন করি, আমার একক জায়গা থেকে হয়তো বা এমন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই যে বাংলাদেশকে স্থবির করা। বাট আমি যেটা বললাম যে আমরা নতুন প্রজন্ম, আমরা নতুনত্ব নিয়ে আসবো। আমরা যেই ধরনের, যেমন আপনি দেখেন মিছিল, মিটিং কিংবা এই যে জিনিসগুলোর অল্টারনেট তৈরি করার আমাদের চিন্তা, যে আপনি হচ্ছে একজন শিক্ষার্থী, সে পড়াশোনা করবে, তার কাজ কিন্তু মিছিল মিটিং করা না। তার কাজ হচ্ছে একজন এমপির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে না, মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে না, কিংবা একজন ছাত্র সংগঠনের প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে পিছনে দৌড়াবে না। এই যে অপসংস্কৃতিগুলো, এই অপসংস্কৃতিকে যদি আমরা রিপ্লেস করতে পারি, হয়তো অনেক সময় লাগবে, 5 বছর কিংবা 10 বছর, এটাকে যদি আমরা রিপ্লেস করে এটা নতুনত্ব নিয়ে আসতে পারি, এটা আমাদের আসলে চিন্তা ভাবনা। যে আগামীতে শিক্ষার্থীরা, যেমন আপনি যে বললাম, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আরেকবার ইন্ট্রোডিউস করবো এখানে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সবাই মোটামুটি সচ্ছল পরিবার থেকে এবং অনেক এলিট সোসাইটির যারা, তারাও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। এরা কখনো কিন্তু পলিটিক্স পছন্দ করতো না, দে অলওয়েজ হেট পলিটিক্স। কিন্তু এখন যে অবস্থান আপনি দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজনীতিতে অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং তারাও রাজনীতিতে আসতেছে। সো কেন বলা, তাদের সর্বোচ্চ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকার পরেও অনেকে যখন রাজনীতিতে আসে, এটা খুবই গুড সাইন আমাদের জন্য। তো এই যে পজিটিভিটিটা, যে নতুন যারা ইয়াং মাইন্ড বা ফাইন্যান্সিয়ালি স্টেবল, পলিটিক্যালি অনেক বেশি কনসিয়াস, তাদেরকে যদি আমরা রাজনীতিতে নিয়ে আসতে পারি, আমার মনে হয় রাজনীতিক গ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, ছাত্র সংগঠন হিসেবে যে ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে এক্সিস্ট করে, আমি আমার ছাত্র সংগঠনের কথা বলি। আমার ছাত্র সংগঠনের সর্বোচ্চ কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি দুজনেই শিক্ষার্থী, এখনও রানিং শিক্ষার্থী, এবং তাদের বয়স 25-26, এর বেশি না। আপনি অন্যান্য দলের দিকে তাকান, এটা হয়তো বা তাদের সাংগঠনিক রুলস হইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে তাদের দলের যেমন শিক্ষা প্রতিষ্ঠানের যে সভাপতি, সেক্রেটারি থাকে, তাদের বয়স অনেক বেশি, 40 থেকে 45 হয়ে থাকে। তারা হচ্ছে শিক্ষার্থী না, রানিং শিক্ষার্থী না। সে কারণে আসলে তাদের সাথে তাদের জেনারেশনটাই চেঞ্জ হয়ে যায়। তাদের জেনারেশন এবং বর্তমান যে রানিং শিক্ষার্থী, তাদের জেনারেশনটাই চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আসলে তাদের যে মেন্টাল কানেকশনটা আসলে মানে ইন্ট্রোডিউস হয় না শিক্ষা প্রতিষ্ঠানে। সেজন্য আসলে রাজনীতি থেকে মানুষ বিমুখ হয়ে যায় এবং রাজনীতির সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তো সে জায়গায় যদি আমরা এটা শুরু করেছি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি জায়গায় রানিং শিক্ষার্থীদেরকে দিয়ে কমিটি তৈরি করে দেখিয়ে দিয়েছি যে না, রানিং শিক্ষার্থীরা একটা ছাত্র সংগঠন চালাতে পারে। আমি নিজে একজন শিক্ষার্থী হিসেবে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে আছি, এবং সব দল যদি এই সংস্কৃতিটা লালন করে একদিন, ওই দিন হয়তো বা আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। পরিবর্তন থেকে পরিবর্ধন, বাংলাদেশে অভ্যুত্থান হলো, কিন্তু কতটুকু পরিবর্তন হলো বলে মনে করেন? পরিবর্তন হয় নাই এমনও না, হয়েছে এমনও না। যেমন আপনার আসলে এত অল্প সময়ে পরিবর্তন দৃশ্যমান না, যেটা আসলে ঘুণে পুছে ধরা 15-20 বছরের একটা শাসন, শুধুমাত্র এই 17 বছর না, কিন্তু বিপ্লব মানে আমাদের যে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবের যে স্বৈরাচারী শাসন ছিল, আপনি যদি 72 থেকে 75-এ শেখ মুজিবের যে অপশাসন দেখেন, তখন নাকি শুনতাম গাছের পাতাও শেখ মুজিবের নামে স্লোগান দিতে হতো। তার ছেলের যে ডাকাতি, ধর্ষণ, কিংবা হচ্ছে তখন যে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ খেতে পারতো না, কিন্তু শেখ মুজিব তার ছেলেকে হচ্ছে বিলাসীভাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করেছিল। তখন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মারা গিয়েছিল। এই যে অপশাসন তখন থেকে শুরু হয়েছিল, যেটার শেষ হয়েছিল 24 সালে এসে, এই অপশাসন আসলে আপনি 1.5 বছরে চেঞ্জ করতে পারবেন না। তো সেই জায়গায় পরিবর্তনটা অনেকটা হয়তো বা দৃশ্যমান না, বাট আমার মনে হয় যে এই পরিবর্তনটা আশানুরূপ না হলেও অনেকটা হয়েছে। আপনি চাইলে সরকারকে সমালোচনা করতে পেরেছেন, এবং সেই ধারাবাহিকতা বর্তমান সরকারও জারি রেখেছে। আমরা বিশ্বাস করি এই সরকারও সামনের দিনে সমালোচনা গ্রহণ করবে। সরকারের একটা পেজ তারা ওপেন করেছে ফেসবুকে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি হ্যান্ডেল করি। এবং আমি বলেছিলাম যে আমাদের পররাষ্ট্রনীতির একটা দুর্বলতা, যখন মানুষ প্রতিবাদ শুরু করেছিল, তারা কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ করতে বাধ্য হয়। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি কিছু মানুষ আসলে বলতে চায়।
এই যে বলতে চাওয়ার যে স্বাধীনতা, এটাকে বলে বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতা থাকলে মানুষের পেটের ক্ষুধা থাকে না। মানুষ বলে যখন শান্তি পায় তখন সে স্যাটিসফাইড। এই বাক স্বাধীনতা যতক্ষণ অবধি আছে ততক্ষণ পরিবর্তন এইটা থাকবে। আর যদি আপনি বাক স্বাধীনতা কেড়ে নেন, বিপ্লব হয়তো বা আবারও হাতছানি দিবে। বর্তমানে দেখা যায় যে একজন রাজনীতিবিদ তার রেগুলার লাইফস্টাইলে সে পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারছে না, বা পড়াশোনা শেষে ব্যবসাও করতে পারছে না, বাণিজ্যও করতে পারছে না। তাহলে তার রেগুলার লাইফে, তার রেগুলার জীবনে বৈবাহিক অবস্থান, বা ধরেন আপনার বয়সই বা কত, কিন্তু আপনি ভবিষ্যতে কবে বিয়ে করবেন বা আপনার এই লাইফস্টাইলটা কেমন হবে, তা কিন্তু আসলে নির্ধারণ করছে একটা রাজনীতির উপরে, রাজনৈতিক কলা কৌশলের উপরে। এই বিষয়টা কিভাবে মেনটেন করা যায়? হ্যাঁ, এটা সুন্দর ব্যাপার। যদি আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো ছাত্র রাজনৈতিক সংগঠন বড় বড়, তাদের যে সমস্যাটা, তাদের সমস্যা হচ্ছে তাদের যদি বিয়ে করলে পথ থাকে না। এই একটা খুব ঝামেলার জিনিস। এটা বর্তমান যে বড় ছাত্র রাজনৈতিক দল, ছাত্র দল, এরা তারা ফিল করতে পারবে। অনেকে হয়তোবা তাদের বয়স 40-45 হয়ে গেছে, তারা বিয়ে করতে পারতেছে না। অনেকে বিয়ে করে হয়তোবা বলতে পারে না। যেটার মূল ঝামেলাটা হয়ে গেছে হচ্ছে আমাদের কালচারে, রাজনৈতিক কালচারটা খুব খারাপ। আমি যদি আমার দলের কথা বলি, আমার প্রেসিডেন্ট সেক্রেটারি দেখা গেল যে দুজনের একজন বিবাহিত। আমার আরও অর্গানোগ্রামের অনেকেই বর্তমানে ম্যারিড, এবং সেটা ওপেন ম্যারিড। তারা হচ্ছে গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে না। তো এই বিয়ের পেছনে আসলে চাকরি কিংবা ব্যবসার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। কারণ ছেলে কী করে বলে একটা ব্যাপার থাকে, ছেলে রাজনীতি করে, এটা তো আসলে কোনো পেশা না। রাজনীতিটাকে আমি আবারও বলি যে আমাদের যারা ছাত্র রাজনীতি, এটাকে আমি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে নিই। যে আপনি পড়াশোনার পাশাপাশি নিজেকে নেতৃত্বের জায়গা থেকে তৈরি করার জন্য যে জিনিসটা, এটা রাজনীতি। তো ওই জায়গা থেকে আপনি হয়তো রাজনীতি করতে পারেন। কিন্তু বাংলাদেশে আসলে ওই যে এন্টারপ্রেনার তৈরি হওয়ার যে সুযোগটা, আপনি যদি লোনের কথা বলেন, আপনি যখন আপনার একটা সেট তৈরি করতে পারেন, ধরেন আমি যদি একটা বিজনেস বা কোনো কিছু তৈরি করতে চাই, আমার একটা ক্যাপিটাল লাগবে। এটা আমার ফ্যামিলি যদি দিতে না পারে, আমাকে কোনো না কোনো ব্যাংক থেকে লোন নিতে হবে। ওই যে আপনি অলিগার্কদের থেকে টাকা নিয়ে, তাদের টাকা খেয়ে যখন ইলেক্টেড হলেন, আপনি তখন তাদেরকে সুপারিশ করে ব্যাংক থেকে ঋণ দিলেন, তারা ঋণটা পরিশোধ করলো না, সেটা হয়ে গেল ঋণ খেলাপি। এবং তার কারণে আপনি যখন ছোট ছোট উদ্যোক্তারা, শিক্ষার্থীরা যখন কোনো একটা লোন নিতে যায়, এই লোনটা খুবই ডিফিকাল্ট, এটা একদমই সোনার হরিণের মতো। তখন সে না পারে কোনো ব্যবসা এস্টাবলিশ করতে, এবং চাকরি করলে আসলে তো আপনাকে 9টা-5টা ডিউটি করতে হবে। আপনার রাজনীতি কার্যক্রম করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। করা যায় না এমন না, বাট অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। পড়াশোনা, রাজনীতি, চাকরি একসাথে মেনটেন করা অনেক টাফ। সো এই যে ওভারঅল জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে খুব ডিফিকাল্ট থাকে আর কি, যখন একটা ছাত্র রাজনীতির জন্য। আমার বয়স কত? 26। আমি এখন একটা দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দানে যোগ্য হয়েছি, বা আমি দিচ্ছি। এবং পাশাপাশি আমি কিন্তু কোনো কিছু করতেছি না। আমি ছোটোখাটো ব্যবসা শুরু করার চেষ্টা করতেছি। এই যে ব্যবসা করতে আমার যে পুঁজিটা লাগবে, এই পুঁজির জন্য আমাকে কোনো না কোনো জায়গা থেকে হয়তো বা লোন করতে হবে, বা কিছু একটা করতে হবে। ওই জায়গাটাতে আসলে আমাদের অনেক বেশি লিমিটেশন আছে। এই লিমিটেশনসগুলোর জন্য আসলে শুরু হয়ে যাচ্ছে না। সো এই ওভারঅল জিনিসগুলোর কারণে অনেক ছাত্র রাজনীতিবিদ বিয়ে করতে পারতেছে না। এটা খুবই দুঃখজনক। বিয়ে আসলে একটা জীবনের অংশ। তো এটার পাশাপাশিও তার পরিবারের প্রতি তার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে ব্যর্থ, সেজন্য সে হয়তো বা পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে। সো এই ওভারঅল জিনিসগুলো হচ্ছে আর কি, আমার মনে হয় যে এটা আসনী সংকেত আগামীর ছাত্র রাজনীতির জন্য। শেষ প্রশ্ন জায়েদ, গণভোট জুলাই সনদকে রিপ্রেজেন্ট করছে। জুলাই সনদের বাস্তবায়ন এবং এই বর্তমান সরকার জুলাইকে আসলে কতটুকু ধারণ করতে পারবে বলে আপনি বিরোধী দলের নেতা হিসেবে কি মনে করেন, ছাত্র নেতা হিসেবে? গণভোট, জুলাই সনদ, গণ অভ্যুত্থান, এই তিনটা জিনিসকে বিএনপি কতটা ধারণ করবে সেটা আমরা শপথের দিনে বুঝে গেছি। আপনি শপথে 2টা শপথ নেওয়ার কথা ছিল। কোথায় ছিল কথা? এটা জুলাই সনদে বলা ছিল। আপনি মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যেদিন জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ এই সংবিধান বাকশাল তৈরি করেছিল, এই সংবিধান হাসিনার যে স্বৈর শাসন তৈরি করেছিল, এই সংবিধান আগামীতেও কোনো না কোনো স্বৈরতন্ত্র কায়েম করতে হয়তো বা সহযোগিতা করতে পারে। তা আমরা দেখেছিলাম যে ঐক্যমত কমিশন অনেক বিষয়ে ঐক্যমত হওয়ার পরেও বিএনপির যে সরকার, তারা এখন দ্বিচারিতা করতেছে। সে জায়গা থেকে আমরা খুবই সন্দিহান আসলে তারা কতটা জুলাই বিপ্লবকে ওন করে। তারা কখনো বলে পুলিশ হত্যার তদন্ত হবে, কখনো বলে হবে না, কখনো বলে জুলাই সনদে তারা পরে শপথ নেবে, কখনো বলে সংবিধানে নাই। সংবিধান বা ওই যে একটা প্রবাদ আছে, কানারা হাইকোর্ট দেখায় লাভ নাই।
সো আপনি সংবিধান আমাদেরকে দেখাবেন না, সংবিধান আমরা মানলে আসলে রেভলিউশন হইতো না, সংবিধান মানলে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী তো। কালকে একটা ব্যাপার দেখলাম, কালের কন্ট্যাক্টে দুঃসাহস দেখিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে তারা অবৈধ বলেছে, এবং তাদের রেফারেন্স সোর্স ছিল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যে নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন, তাদের পেজ থেকে, এবং সেখান থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ সরকার বলেছে। অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ মানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচন অবৈধ, তারেক রহমানের সরকার অবৈধ, এবং সবাই রাষ্ট্রদ্রোহী। তো সেটা হচ্ছে দেখার বিষয়। যদি জুলাই সনদ বাস্তবায়ন তারা না করে, তারা একটা অবৈধ সরকার হবে এবং তারাও রাষ্ট্রদ্রোহিতায় সামিল হবে, সেটা আজকে না হলে 50 বছর পরে হলে তাদের বিচার হবে। সেক্ষেত্রে আমার মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করে এই গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে পারলে, বিএনপি একটা গণ অভ্যুত্থানের দল, এনসিপি গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল, জামাতও গণ অভ্যুত্থান পন্থী একটা দল, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ জায়েদ, খুবই সুন্দর একটা পডকাস্ট আমাদের উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ জায়েদের সাথে আমাদের এই পডকাস্টে পিপল পাওয়ার অ্যান্ড পলিটিক্সে কথা হয়েছে বাংলাদেশকে নিয়ে, কথা হয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে, কথা হয়েছে গণ অভ্যুত্থান, সরকার এবং বিরোধী দলের বেশ কিছু বিষয়ের সাথে ব্রেন ড্রেন, এবং পরিশেষে কথা হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশে রাজনৈতিক কৌশল, তরুণ প্রজন্মের কি হতে পারে, তরুণ নেতৃত্বদের কি হতে পারে। আশা করি এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।